মনের সুখে রাজা প্রজা করে বাস। তারপর কোথায় যেন হারিয়ে গেল সুখ। রাজকন্যার বড়ই অসুখ। আচ্ছা, এবার কে করবে ভালো? সেই পুত্তরের যাবে না তো অকালে প্রাণ চলে? শুনতেই হবে আজকের গল্প, আর জানতেই হবে এরপর কি হলো। একটি ছিল রাজা, তার ছিল একটি মেয়ে। মেয়েটি হইয়া অবধি খালি অসুখেই ভুগিতেছে। একটি দিনের জন্য ভালো থাকে না। কত বদ্যি, কত ডাক্তার, কত চিকিৎসা, কত ওষুধ। মেয়ে ভালো হইবে দূরে থাকুক, দিন দিনই রোগা হইতেছে। এত ধন জন থাকিয়াও রাজার মনে সুখ নাই। কিসে মেয়েটি ভালো হইবে তাহার কেবল সেই চিন্তা। এমনি করিয়া দিন যায়। এর মধ্যে একদিন এক সাধু রাজার মেয়ের অসুখের কথা শুনিয়া বলিলেন, মহারাজ, তোমার মেয়ে একটি লেবু খাইয়া ভালো হইবে। একটি লেবু? সে কোন লেবুটি? কোথায় কাহার বাগানে তাহা পাওয়া যাইবে? সাধু তাহার কিছু না বলিয়াই চলিয়া গেলেন। রাজা আর উপায় না দেখিয়া দেশের লোককে এই কথা জানাইয়া দিলেন, যাহার লেবু খাইয়া আমার মেয়ে ভালো হইবে সে আমার মেয়েকে বিবাহ করিবে আর আমার রাজ্য পাইবে। এখন মুশকিলের কথা এই যে সে রাজ্যে লেবু মিলে না। কেবলমাত্র এক চাষির বাড়িতে একটি লেবুর গাছ আছে। চাষি অনেক কষ্ট করিয়া শ্রীহট্ট হইতে সেই গাছটি আনিয়াছিল। সবে সেই বৎসর তাহাতে লেবু হইয়াছে। লেবু তো নয়, যেন রসগোল্লা। এক একটা বড় কত, যেন এক একটা বেল। তেমন লেবু তোমরা দেখো নাই, খাও নাই। আমিও দেখিতে পাই নাই। দেখিতে পাইলে খাইতে চেষ্টা করা যাইত। চাষির 3 ছেলে, যদু, গোষ্ঠ আর মানিক। রাজার হুকুম শুনিয়া চাষি যদুকে এক ঝুড়ি লেবু দিয়া বলিল, শিগগির এগুলি রাজার বাড়ি নিয়ে যা। এর একটা খেয়ে যদি মেয়ের ব্যায়াম সারে তবে রাজার মেয়েকে বিয়ে করতে পাবি। যদু লেবুর ছুরি মাথায় করিয়া রাজার বাড়ি চলিয়াছে। এমন সময় পথে 1 হাত লম্বা একটি মানুষের সঙ্গে তাহার দেখা হইল। সেই লোকটি তাহাকে জিজ্ঞাসা করিল, তোমার ঝুড়িতে কি ও? যদু বলিল, ব্যাং। সেই লোকটি বলিল, আচ্ছা, তাই হোক। রাজার দারোয়ানেরা লেবুর কথা শুনিয়া যার পর নাই আদরের সহিত যদুকে রাজার নিকট লইয়া গেল। রাজা মহাশয় ব্যস্ত হইয়া নিজেই ঝুড়ির ঢাকা খুলিলেন, আর অমনি 4টি ব্যাঙ তাহার পাগড়ির ওপর লাফাইয়া উঠিল। সেই ঝুড়িতে যতগুলো লেবু ছিল সব কয়টাই ব্যাঙ হইয়া গিয়াছে। সুতরাং লেবু খাওয়াইয়া রাজার মেয়েকে ভালো করা আর রাজার জামাই হওয়া যদুর ভাগ্যে ঘটিল না। সে বেচারা অনেকগুলো লাঠি খাইয়া প্রাণে প্রাণে বাড়ি ফিরিল। তাহাই ঢের বলতে হইবে। এরপর চাষি আর এক ঝুড়ি লেবু দিয়া গোষ্ঠকে পাঠাইল। এবারেও সেই 1 হাত লম্বা মানুষটি কোথা হইতে আসিয়া গোষ্ঠর ঝুড়িতে কি আছে জিজ্ঞাসা করিল। গোষ্ঠ বলিল, ঝিঙের বিচি। 1 হাত লম্বা মানুষটি বলিল,
আচ্ছা বেশ, তাই হোক। রাজবাড়ির দারোয়ানেরা প্রথমে গোষ্ঠকে ঢুকিতে দেয় নাই। তাহারা বলিল, তোরই মতন একটা। সেদিন এসে রাজামশাইয়ের পাগড়ি নোংরা করে দিয়ে গেছে, তুই আবার একটা কি করে বসবি কে জানে। অনেক পীড়াপিড়ির পর গোষ্ঠ ঢুকিয়া রাজার মেয়েকে কি রূপ লেবু খাওয়াইল বুঝিতে পারো। সাজাটাও তার তেমনই হইল। মানিককে সকলেই একটু বোকা মনে করে, কাজেই তাহাকে আর লেবুর ঝুড়ি দিয়া রাজার বাড়ি পাঠাতে কেহ বলিল না। কিন্তু সে যাইবার জন্য একেবারে সাজিয়া গুজিয়া প্রস্তুত হইয়া আছে। যতক্ষণ না চাষি তাহাকে যাইতে বলিল ততক্ষণ তাহাকে কিছুতেই ছাড়িল না। শেষটা তাহাকেও এক ঝুড়িতে লেবু দিয়া পাঠাইতে হইল। পথে সেই 1 হাত লম্বা মানুষের সহিত মানিকেরও দেখা হইল। 1 হাত লম্বা মানুষ জিজ্ঞাসা করিল, ঝুড়িতে কি ও? মানিক বলিল, ঝুড়িতে লেবু আছে, তাই খেয়ে রাজার মেয়ের অসুখ সারবে। 1 হাত লম্বা মানুষ বলিল, আচ্ছা বেশ, তাই হোক। রাজবাড়িতে ঢুকিতে মানিকের যার পর নাই মুশকিল হইয়াছিল। অনেক মিনতি আর হাত জোড়ের পর দারোয়ানেরা তাহাকে পথ ছাড়িয়া দিল আর বলিল, দেখিস যেন ব্যাঙ কি ঝিঙে টিচি হয় না, তাহলে কিন্তু তোর প্রাণটা থাকবে না। যাহা হোক, মানিকের ঝুড়িতে লেবুই পাওয়া গেল। রাজা মহাশয় তো খুবই খুশি। তাড়াতাড়ি বাড়ির ভিতর লেবু পাঠাইয়া দিয়া বলিলেন, কেমন হয় আমাকে খবর দিস। খবরের আশায় রাজা মহাশয় বসিয়া আছেন। এমন সময় মেয়ে নিজেই খবর লইয়া উপস্থিত। সেই লেবু মুখে দিতে না দিতেই তাহার অসুখ একেবারে সারিয়া গিয়াছে। ইহাতে রাজা মহাশয় যার পর নাই আনন্দিত হইলেন, কিন্তু তাহার পরেই ভাবিতে লাগিলেন, তাই তো করিয়াছি কি, এখন যে চাষির ছেলের সঙ্গে মেয়ের বিবাহ দিতে হয়। এই ভাবিয়া রাজা মহাশয় স্থির করিলেন যে চাষির ছেলেকে যেমন করিয়াই হোক ফাঁকি দিতে হইবে। মানিকলাল ভাবিতেছে, এরপরই বুঝি মেয়ের বিয়ে দিবে। এমন সময় রাজা মহাশয় তাহাকে বলিলেন, বাপু, তুমি কাজটা বেশ ভালোই করিয়াছ, কিন্তু রাজার মেয়ে বিবাহ করা সহজ কথা নয়। আগে আরেকখানা কাজ করিয়া দাও, তারপর দেখা যাইবে কি হয়। জলে যেমন চলে ডাঁয়ও তেমনি চলে। এইরূপ একখানা নৌকা আমাকে গড়িয়া দিতে না পারিলে তোমার কোনো আশা নেই। মানিক যে আজ্ঞা বলিয়া বিদায় হইল। তারপর বাড়ি আসিয়া সকল কথা বলিল। বাড়ির সকলে মানিককে নেহাত বোকা ঠাওরাইয়া রাখিয়াছিল। সুতরাং তাহারা মনে করিল যে মানিক যখন রাজার মেয়েকে ভালো করিয়া আসিয়াছে, তখন নৌকাখানা ইচ্ছা করিলেই যে সে তয়ের করিতে পারে এমন নয়। তার কথা মিছে হবে, কিন্তু চেষ্টা করিতে কিছু ক্ষতি তো নাই। তাই সকলে মিলিয়া লাগিয়া পড়িল সেই কাজে। যদু একখানা কুড়াল লইয়া তখনই নৌকা গড়িতে চলিল। বনের ভিতর হইতে গাছ কাটিয়া সেইখানেই কাজ আরম্ভ করিয়া দিল। ইচ্ছা সেই দিনই নৌকা প্রস্তুত করিয়া ফেলে। পরিশ্রমেরও কসুর নাই। এমন সময় কোথা হইতে সেই 1 হাত লম্বা মানুষ আসিয়া উপস্থিত।
কি হে যদুনাথ, কি হচ্ছে? গামলা। আচ্ছা, তাই হোক। বলিয়া এক হাত লম্বা মানুষ চলিয়া গেল। যদুও নৌকা গড়িতে লাগিল, কিন্তু সে যত পরিশ্রম করে তাহার সমস্তই বৃথা হয়। সেই সর্বনেশে কাঠ খালি গামলার মতো গোল হইয়া ওঠে, নৌকার মতো কিছুতেই হইতে চায় না। শেষটা যদুর রাগ হইয়া গেল, কিন্তু রাগের ভরে এক কাঠ ফেলিয়া দিয়া ক্রমাগত আর 2-3টে কাঠ লইয়াও গামলা ছাড়া আর কিছু তয়ের করিতে পারিল না। যাহা হোক, গামলাগুলি হইল ভারী সরেস। সুতরাং সন্ধ্যার সময় যদুনাথ গোটা 3-4 গামলা ঘাড়ে করিয়া ফিরিল। এমন ভালো গামলাগুলি বনে ফেলিয়া আসিতে কিছুতেই তাহার ইচ্ছা হইল না। তারপর গোষ্ঠ নৌকা গড়িতে চলিল, আর সেই এক হাত লম্বা মানুষের অনুগ্রহে সন্ধেবেলা 5খানি অতিশয় উঁচু দরের লাঙল কাঁধে ঘরে ফিরিল। অবশ্য এরপর মানিক নৌকা গড়িতে গেল, আর তাহাকেও সেই এক হাত লম্বা মানুষ আসিয়া জিজ্ঞাসা করিল। কি হচ্ছে? মানিক সাদাসিধা উত্তর দিল। জলে যেমন চলে, ডাঙায়ও তেমনই চলে। এমন একখানা নৌকা গড়ে দিতে পারলে রাজামশাই বলেছেন মেয়ের বিয়ে দেবেন। এই শুনিয়া এক হাত লম্বা মানুষ বলিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই হোক। মানিক সবে নৌকার কাঠ কাটিয়া তাহাতে চড়িয়া বসিয়াছে। এক হাত লম্বা মানুষের কথা শেষ হইতে না হইতেই সেই কাঠ ছুটিয়া চলিয়াছে। সে আর এখন কাঠ নাই, অতি চমৎকার একখানা নৌকা। তাহাতে দাঁড়ি নাই, মাঝি নাই, দাঁড় নাই, পাল নাই। যেখানে যাইবার দরকার তাহা নিজেই বুঝিয়া লয়, সেখানে সে নিজেই থামে। রাজারাজরার উপযুক্ত মখমলের গদি তাকিয়ার তাহার ভিতরটা সাজানো। বাহিরটা দেখিতে কি সুন্দর, তাহা কি বলিব। যে জিনিসে তাহা সাজাইয়াছে তাহা সেই এক হাত লম্বা মানুষের দেশে হয়। আমি তাহার নাম জানি না। রাজা মহাশয় সভায় বসিয়া আছেন। এমন সময় মানিকলালের নৌকা সেইখানে গিয়া উপস্থিত হইল। সকলে নৌকার রূপ গুণ দেখিয়া আশ্চর্য হইয়া গেল, আর কত প্রশংসা করিতে লাগিল। রাজা মহাশয়ও খুব আশ্চর্য না হইয়াছিলেন এমন নয়, কিন্তু তাহা চাপিয়া গিয়া মুখে মানিককে বলিলেন, এতেও হচ্ছে না, আরেকখানা কাজ করিয়া দিতে হবে। এক গাছ ঘেঘাসুরের লেজের পালক হইলে আমার মুকুটের বেশ শোভা হয়। এই জিনিসটি আনিয়া দিলেই নিশ্চয়ই আমার মেয়েকে বিয়ে করতে পাবে। মানিক যে আজ্ঞা বলিয়া ঘেঘাসুরের পালক আনিতে চলিল। খানিকটা পাখি, খানিকটা জানোয়ার, বিদঘুটে চেহারা, খিটখিটে মেজাজ, ভারী জ্ঞানী, বেজায় ধনী। অসুর ঘেঁগা মহাশয় 1 মাসের পথ দূরে অজানা নদীর ধারে অচেনা শহরে সোনার পুরীতে বাস করেন। মানুষটিকে দেখিতে পাইলেই রসগোল্লাটির মতো টপ করিয়া তাহাকে গিলেন। সেই ঘেঘা মহাশয়ের পালক আনিতে মানিক চলিয়াছে। যাহাকে দেখে তাহাকেই ঘেঘাসুরের মুলুকের পথ জিজ্ঞাসা করে, আর ডাইনে বাঁয়ে না চাহিয়া ক্রমাগত সেই পথে চলে। রাত্রি হইলে কারো বাড়িতে আশ্রয় লয়, আবার সকালে উঠিয়া চলিতে থাকে।
ঘ্যাগাসুরের মুলুকে যাইতেছে শুনিয়া সকলেই তাহাকে আদর করিয়া জায়গা দেয়। একদিন রাত্রিতে এইরূপে সে একজন খুব ধনী লোকের বাড়িতে অতিথি হইয়াছে। সেই ধনী অনেক কথাবার্তার পর তাহাকে বলিল, বাপু, তুমি ঘ্যাগাসুরের দেশে চলেছো শুনছি। সে অনেক বিষয়ের খবর রাখে। আমার লোহার সিন্ধুকের চাবিটা হারিয়ে ফেলেছি। তো ঘ্যাগা তার কোনো সন্ধান বলতে পারে কিনা জিজ্ঞেস করো তো। মানিক বলিল, আচ্ছা মশাই, আমি জেনে আসবো। আরেক দিন সে আর এক বড়লোকের বাড়িতে অতিথি হইয়াছে। সেই বড়লোকের মেয়ের ভারী অসুখ। তাহার ব্যারামটা যে কি কোনো ডাক্তার কবিরাজ তাহা ঠিক করিতে পারে না। মেয়ে দিন দিন খালি রোগা হইয়া যাইতেছে। সেই বড়লোক মানিককে খুব যত্ন করিয়া খাওয়াইয়া তারপর বলিলেন, আমার মেয়ের অসুখ কি সে সারবে? এই কথাটা যদি ঘ্যাঘার কাছ থেকে জেনে আসতে পারো তবে বড় উপকার হয়। মানিক বলিল, অবশ্যই মশাই, আমি নিশ্চয়ই জেনে আসবো। এই রূপে 1 মাস চলিয়া মানিক অজানা নদীর ধারে আসিয়া ওপারে ঘ্যাগাসুরের সোনার বাড়ি দেখিতে পাইল। অজানা নদীর নৌকা নাই, খেয়া নাই। এক বুড়ো সকলকেই কাঁধে করিয়া পার করে। মানিকও তাহার কাঁধে চড়িয়া নদী পার হইল। বুড়ো তাহাকে বলিল, বাবু, আমার এই দুঃখ কবে দূর হবে? এগার কাছে জিজ্ঞাসা করো তো। আমার খাওয়া নাই, দাওয়া নাই, খালি কাঁধে করে দিন রাত্রির মানুষই পার করছি। ছেলেবেলা থেকেই করছি, আর এখন বুড়ো হয়ে গেছি। মানিক বলিল, তোমার কিচ্ছু ভয় নেই, আমি নিশ্চয়ই তোমার কথা জিজ্ঞেস করব। নদী পার হইয়া মানিক ঘ্যাগার বাড়িতে গেল। ঘ্যাগা তখন বাড়ি ছিল না, ঘেগি ছিল। ঘেগি তাহাকে দেখিয়া বলিল, পালা বাচ্চা, শিগগিরই পালা, ঘ্যাগা তোকে দেখতে পেলেই গিলবে। মানিক বলিল, আমি যে ঘ্যাঘার লেজের একগোছি পালক চাই, সেটি না নিয়ে গেলে কেমন করে যাব? আর সেই যাদের চাবি হারিয়ে গেছে, সেই চাবিটি কোথায় আছে? আর যাদের মেয়ের অসুখ, তারা ওষুধ জেনে যেতে বলেছে। আর যে বুড়ো পার করে দিলে, সে বাড়ি যাবে কেমন করে? ঘেগি বলিল, কোথায় পালাবে? না, তার আবার পালক চাই, আর তাকে 100 খবর বলে দাও। তুই কে রে বাপু? মানিক বলিল, আমি মানিক। পালক না নিয়ে গেলে রাজা মেয়ে বিয়ে দেবে না। এক গাছি পালক আমার চাই। হাজার হোক স্ত্রী লোক। মানিককে দেখিয়া ঘেগির দয়া হইল। সে বলিল, আচ্ছা বাপু, তাহলে তুই এই খাটের তলায় লুকিয়ে থাক, তোর ভাগ্যে থাকলে হবে খুব। মানিক ঘ্যাঘার খাটের তলায় লুকাইয়া রহিল। সন্ধ্যার পর ঘ্যাগাসুর বাড়ি আসিল। ঘেগি তাড়াতাড়ি পা ধুইবার জল টল দিয়া সোনার থালায় খাবার হাজির করল। ঘ্যাগার মেজাজটা বড়ই খিটখিটে, সবটাতেই সে দোষ ধরে। বাড়ি আসিয়াই সে জোরে জোরে নিঃশ্বাস টানিতে লাগিল আর বলিতে লাগিল, মানুষের গন্ধ কোথা থেকে এলো? মানুষের গন্ধ কে চিনেছে? মানুষদের খাই, খুবই সুস্বাদু। ওই দে। ঘ্যাগার কথা শুনিয়া খাটের তলায় মানিকলালের মুখ শুকাইয়া গেল। ঘেগিরও বুক ধরাস ধরাস করিতে লাগিল। সে অনেক কৌশল করিয়া ঘ্যাগাকে বুঝাইল যে একটা মানুষ আসিয়াছিল, কিন্তু সেটা ঘ্যাগার নাম শুনিয়াই পলাইয়াছে। ইহাতে ঘ্যাগা কিছু শান্ত হইয়া খাবার খাইতে বসিল। খাওয়া শেষ হইলে ঘ্যাগা খাটে শুইয়া নিদ্রা গেল। ঘুমের ভিতর তাহার
তাহার লম্বা লেজটি লেপের বাহিরে আসিয়া খাটের পাশে ঝুলিয়া পড়িয়াছে। সেই লেজের আগায় অতি চমৎকার পালকের গোছ। মানিক খাটের তলায় অপেক্ষা করিয়া আছে। লেজ দেখিয়াই সে খ্যাঁচ করিয়া একটা পালক ছিঁড়িয়া লইল। অমনি ঘেঁগা ব্যস্ত সমস্ত হইয়া উঠিয়া পড়িল, বলিল, আমার লেজটা ধরে যেন কে টানলে। মানুষের গন্ধ, তুই আমার নিচে কথা বলছিস? ঘেঘি বলিল, আমার ভুল হয়েছে, অত বড় পালকের গোছা কোথায় আটকে লেজে টান পড়েছে। আর মানুষ তো একটা এসেছিল, বলেছি ও তারই গন্ধ। সেই মানুষটা কত কথা বললে, সেই কাদের বাড়ি লোহার সিন্ধুকের চাবি হারিয়ে গেছে। ঘেঘির কথা শেষ হইতে না দিয়াই ঘেঘা বলিল, সেই লোহার সিন্ধুকের চাবি আমি জানি, সেটাকে তাদের খোকা গঞ্জির ফুটোর ভেতরে ঢুকিয়ে দিয়েছে। ঘেঘি বলিল, আমার কাদের মেয়ের অসুখ। অমনি ঘেঘা বলিল, চুল নিয়ে গেছে, ঘরের কোণেই তার রক্ত। মুখখান থেকে খুবে সেই চুল আনলে মেয়ের ব্যায়াম সারবে। আবার ঘেঘি বলিল, যে লোকটা মানুষ ঘাড়ে করে নদী পার করে। ঘেঘা বলিল, সেটা একটা মস্ত মাথা, একজনকে কেন নদীর মাঝখানে নামিয়ে দেয় না, তাহলেই তো সে বাড়ি যেতে পারে। যাকে নামিয়ে দেবে সেই মানুষ পার করতে থাকবে। মানিকের সকল কাজই আদায় হইল। এখন রাত পোহাইলে ঘেঘা বাহিরে চলিয়া যায়, আর সেও বাহিরে আসিতে পারে। রাত ভোর হইলে ঘেঘা জলখাবার খাইয়া বেড়াইতে বাহির হইল। ঘেঘিও মানিককে পেট ভরিয়া খাওয়াইয়া বিদায় করিল। এরপর প্রথমেই সেই বুড়োর সঙ্গে দেখা। বুড়ো জিজ্ঞাসা করিল, আমার কিছু কথা হলো? মানিক বলিল, সে হবে এখন, আগে পার করো, আমার বড্ড তাড়াতাড়ি। এরপর একজনকে মাঝখানে নামিয়ে দিও, তা হলেই তোমার ছুটি। এই কথা শুনিয়া বুড়ো মানিককে অনেক ধন্যবাদ দিয়া বলিল, ভাই, তুমি আমার এমন উপকারটা করলে, আমার ইচ্ছা হচ্ছে তোমাকে ঘাড়ে করে দুবার পার করে দিই। মানিক বলিল, তুমি দয়া করে যা করেছো তাই ঢের, আর আমার বুড়ো মানুষের কাঁধে চড়ে কাজ নেই। আমি এখন দেশে চললাম। 4 দিন চলিয়া মানিক যাহাদের মেয়ের অসুখ ছিল তাহাদের বাড়িতে আবার অতিথি হইল। বাড়ির কর্তা অত্যন্ত আগ্রহের সহিত জিজ্ঞাসা করিলেন, ঘেঘা কিছু বলল? মানিক বলিল, হ্যাঁ। এই বলিয়া সে ঘরের কোণা হইতে কোনা ব্যাঙের গর্ত খুঁড়িয়া যেই চুল বাহির করিল, আর অমনি যে মেয়ে 2 বৎসর যাবৎ মরার মতন পড়িয়াছিল সে উঠিয়া হাসিয়া বেড়াইতে লাগিল। ইহাতে বাড়ির সকলে যে কত খুশি হইল তাহা কি বলিব। মানিককে তাহারা এত টাকা দিল যে 10টা উঠে তাহা বহিতে পারে না। যাহাদের চাবি হারাইয়া গিয়াছিল তাহারাও চাবি পাইয়া মানিককে ঢের টাকা করি দিল। এই সমস্ত টাকা করি লইয়া সে দেশে ফিরিয়া রাজা মহাশয়কে ঘেঁগাসুরের পালক বুঝাইয়া দিল। দেশের সকল লোক ইহাতে মানিকের যারপর নাই প্রশংসা করিল। তাহারা সকলেই বলিল যে মানিককে এত ক্লেশ দেওয়া রাজার ভারী অন্যায় হইয়াছে। তাহার সঙ্গে মেয়ের বিবাহ দিতে আর দেরি করা উচিত নয়। রাজা মহাশয় আর কি করেন, শেষটা অনেক কষ্টে রাজি হইলেন।
তারপর খুব জাঁকজমকের সহিত রাজকন্যা ও মানিকের বিবাহ হইল। মানিক এত টাকা করি লইয়া আসিয়াছে যে তাহাতেই তাহার পরম সুখে দিন কাটিতে লাগিল। কিন্তু রাজা মহাশয়ের ইহাতে ভারী হিংসা হইল। তিনি মনে করিলেন ঘেঘাসুরের দেশে গেলে যদি এত টাকা নিয়ে আসা যায় তবে আমিও যাব সেইখানে। এই ভাবিয়া রাজা মহাশয় ঘেঘার মুল্লুকে যাত্রা করিলেন, কিন্তু সেখানে পৌঁছাইতে পারেন নাই, কারণ অজানা নদী পার হইবার সময় সেই বুড়ো তাহাকে মাঝখানে নামাইয়া দিল। রাজা মহাশয় প্রথমে আশ্চর্য হইলেন, তারপর চটিয়া লাল হইলেন, তারপর বুড়োকে গাল দিতে লাগিলেন, তারপর হাত জোর করিয়া মিনতি করিতে লাগিলেন। কিন্তু বুড়ো তাহার কথা কান দিবার অবসর পায় নাই। ততক্ষণ সে ডাঙায় উঠিয়া ঊর্ধ্বশ্বাসে বাড়ির পানে ছুটিয়াছে। তাড়াতাড়িতে রাজা মহাশয়কে ছুটি পাইবার কৌশলটি বলিয়া দিবার কথা তাহার মনেও নাই। সুতরাং রাজা মহাশয় আজও সেই স্থানেই মানুষ পার করিতেছেন। কেহ যদি কখনো ঘেঘাসুরের মুলুকে যান, তাহা হইলে দয়া করিয়া বেচারাকে সেই কথাটা বলিয়া দিবেন, কিন্তু পুনরায় নদীর এপারে ফিরিয়া না আসিয়া এ কথা বলিবেন না, কারণ তাহা হইলে কিঞ্চিৎ অসুবিধা হতে পারে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুরালো। ওরা যা, কোন দেশে আজ তোর ঘর? তোর গল্প শুনলাম জব্বর। যদি ভালো লেগে থাকে তবে উৎসাহ দিতে যেন কার্পণ্য করবেন না কো। মন খুলে আশীর্বাদ করবেন সকলে।